গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ ৬ষ্ঠ পর্ব। সেই দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন নেহায়েত সাদাসিধে ভদ্রঘরের সন্তান আমি এই থমাস উইংফিল্ড কি জানতাম সূর্যাস্তের আগেই রূপান্তরিত হতে চলেছি আমি দেবতায়, হতে চলেছি সম্রাট মন্টেজুমার পরেই এই মেক্সিকো সিটির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। প্রিন্স গুয়ামটেকের বাসায় সবার সঙ্গে বসে নাস্তা খেলাম। তার একটু পরেই ডাক পড়ল আমার। নিয়ে যাওয়া হলো দেবতার আদালত নামে একটা মস্ত হল ঘরে। ওখানে আমার বিচার করবে বলে অপেক্ষা করছে পুরোহিত পরিষদ। মহাসমারোহে সোনার সিংহাসনে সমাসীন সম্রাট মন্টেজুমা, তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মন্ত্রীরা, সামনে বেশ কিছুটা জায়গা ছেড়ে অবনত মস্তকে হাঁটু গেড়ে বসা সম্ভ্রান্ত ও মান্যগণ্য ব্যক্তিবর্গ। সম্রাটের সামনে রাখা মহামূল্যবান পান্নার তৈরি একটা মুকুট পরানো মড়ার খুলি। পান্নাগুলো থেকে বিচ্ছুরিত হচ্ছে সবুজ আলো। রাজদণ্ডের পরিবর্তে সম্রাটের হাতে রয়েছে একটা তীর। দেশদ্রোহিতার অভিযোগে ধরে আনা হয়েছে জনা কয়েক ট্রাইবাল চিফকে। রায় দিতে বিশেষ সময় নিলেন না সম্রাট। একটি বাক্য উচ্চারণ না করে তাদের বিরুদ্ধে পেশ করা সাক্ষ্য শুনলেন। তারপর শুনলেন বন্দীদের নিজেদের সপক্ষে কি বলবার আছে। তারপর প্রত্যেকের বিরুদ্ধে লিখিত অভিযোগের উপর চোখ বুলিয়ে তীরের খোঁচায় ফুটো করে দিলেন ওগুলো। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে ওদের নিয়ে চলে গেল প্রহরীরা। কোথায় তা বলতে পারব না। এবার কালো পোশাক পরে প্রবেশ করল গম্ভীর চেহারার ৭-৮ জন সম্মানিত পুরোহিত। পিঠ বেয়ে কোমরের কাছে নেমে এসেছে তাদের চুলের জটা। ওদের চোখের উন্মাদ দৃষ্টি দেখে বুকের ভেতর কাঁপন শুরু হলো আমার। লক্ষ্য করেছি ওরা সম্রাট মন্টেজুমাকেও তেমন পাত্তা দিচ্ছে না। কুলীন অভিজাতরা দুভাগ হয়ে রাস্তা করে দিল। সেই রাস্তা দিয়ে সদর্পে সম্রাটের সামনে এসে দাঁড়াল পুরোহিতরা। তার সঙ্গে কয়েকটা কথা বলি ওদের মধ্য থেকে দুজন এসে প্রহরীদের কাছ থেকে আমাকে নিয়ে গেল সম্রাটের সামনে। ওখানে জামা কাপড় খুলে ফেলতে বলল আমাকে পুরোহিতদের প্রধান। আমি এক এক করে সমস্ত কাপড় খুলে সবার সামনে ন্যাংটো ভাড় হয়ে দাঁড়ালাম। লজ্জায় নিচু হয়ে গেছে মাথা। এবার ঘুরে ফিরে চারপাশ থেকে সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করল আমাকে। বাহুতে ডিগার্সিয়ার তলোয়ারের দাগ, বুকে পিউমার দাঁত ও নখের দাগ, এইসব সম্পর্কেও প্রশ্ন করা হলো আমাকে। উত্তর দিলাম। এবার দূরে সরে গিয়ে আলোচনা শুরু করল পুরোহিত পরিষদের সদস্যরা। মতের মিল না হওয়ায় কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হল ওদের মধ্যে। শেষে সিদ্ধান্তের ভার দিল ওরা সম্রাটের উপর। কিছুক্ষণ চুপ করে থেকে মুখ খুললেন মন্টেজুমা। দাগগুলো শরীরের ভেতর থেকে আসেনি, বললেন তিনি। জন্মের সময় ছিল না। এগুলো তৈরি হয়েছে মানুষ আর পশুর আক্রমণে। এবার আবার সরে গিয়ে আরও কিছুক্ষণ আলোচনা করল পুরোহিতেরা। তারপর ওদের মধ্য থেকে প্রধান পুরোহিত এগিয়ে এসে সম্রাটের কানে কানে কিছু বলল। মাথা ঝাঁকালেন মন্টেজুমা। তারপর সিংহাসন ছেড়ে উঠে এগিয়ে এলেন আমার দিকে। আমি তখন প্রাণ ভয়ে ও মেক্সিকোর পাহাড়ি শীতে কাঁপছি। এগিয়ে আসতে আসতে নিজের কণ্ঠ থেকে পান্না বসানো মহামূল্যবান একটা সোনার চেইন খুললেন। তারপর কাঁধ থেকে নামালেন তার রাজকীয় ক্লোক। নিজ হাতের চেইনটা পরালেন আমার গলায়। ক্লোক জড়িয়ে ঢেকে দিলেন আমার নগ্নতা। হাঁটু ভাঁজ করে আমাকে সম্মান দেখালেন তিনি। তারপর দুই হাতে জড়িয়ে ধরলেন বুকে। অভিনন্দন মহান কিটজালের পুত্র, যার মধ্যে রয়েছে তামাম দুনিয়ার স্রষ্টা টিসগাটের পবিত্র আত্মা। আমার অভিনন্দন গ্রহণ করুন। কি পুণ্য করেছি আমরা যে আপনি আপনার পবিত্র উপস্থিতি দিয়ে আমাদের ধন্য করলেন। আপনাকে কিভাবে সম্মান দেখাবো আমরা? আপনি আমাদের সৃষ্টি করেছেন, এই দেশ সৃষ্টি করেছেন। অল্প যে কদিন আপনি দয়া করে আমাদের মধ্যে অবস্থান করবেন, জানবেন এই সব কিছুই আপনারই।
আমরা সবাই আপনার সেবক ও ভৃত্য বই তো কিছুই নই। আপনি যা আদেশ করবেন তাই পালিত হবে। যা চাইবেন আপনার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাই পাবেন। হে মহান টিসগাট, আপনার ভৃত্য মন্টেজুমা আপনাকে তার পরিপূর্ণ আনুগত্য ও সাদর অভ্যর্থনা জানাচ্ছে, আর আমার মাধ্যমে আনুগত্য জানাচ্ছে দেশের সমস্ত মানুষ। এই বলে আবার হাঁটু ভাঁজ করে সম্মান জানালেন সম্রাট। আমরাও আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য জানাচ্ছি আপনাকে, হে টিসগাট, বলল পুরোহিতেরা সমস্বরে। হতবাক আমি একটি শব্দও উচ্চারণ করতে পারলাম না। ওদের এইসব কাণ্ড দেখে একেবারে তাজ্জব হয়ে গেছি। হাততালি দিলেন মন্টেজুমা। একদল মহিলা প্রবেশ করল চমৎকার পোশাক আর ফুলের তোড়া নিয়ে। আমাকে পোশাক পরিয়ে আমার মাথায় ফুলের তোড়া দিয়ে তৈরি মুকুট পরালো ওরা। মন্ত্রপাঠের মতো করে বলছে, যে টিসগাট গতকাল মারা গিয়েছিলেন তিনি এসেছেন আজ আবার। কি আনন্দ! বন্দি টিউলের শরীরে ভর করে ফিরে এসেছেন আমাদের মহান টিসগাট। বুঝলাম আমাকে ওরা ওদের মহান সৃষ্টিকর্তা দেবতা টিসগাটের অবতার হিসেবে বরণ করে নিচ্ছে, কিন্তু নিজেকে এবং ওদের সবাইকে আমার সেই মুহূর্তে গর্দভ ছাড়া আর কিছুই মনে হল না। এরপর একদল বাজনাবাদক জুটে গেল আমার পেছনে, সামনে একদল অল্প বয়সী পরিচারক। আমাকে নিয়ে তারা প্রথমে প্রাসাদের সর্বত্র, পরে শহরের সর্বত্র ঘুরিয়ে আমার জান বের করে ছাড়ল। যেখানেই যাই সামনে থেকে এক ঘোষক সবাইকে জানায় আমি হচ্ছি দেবতা টিসগাট, যিনি জগতের আত্মা ও স্রষ্টা। আবার ওদের মধ্যে ফিরে এসেছি নেহায়েত দয়াপরবশ হয়ে। সবাই হাঁটু মুড়ে সম্মান জানাচ্ছে, মাথা ঠেকাচ্ছে মাটিতে আমার অর্থাৎ নরফোক কাউন্টির ডিচিংহাম জেলার টমাস সুইংফিল্ডের উদ্দেশ্যে। মনে হল মাথাটা খারাপ হয়ে গেছে আমার। এরপর আমাকে পালকিতে তুলে নিয়ে চাপলট্যাপেক পাহাড় বেয়ে নিচে নামিয়ে আনা হল। আমার সামনে সামনে চলেছে তরুণ ঘোষক আর বয়োবৃদ্ধ পুরোহিতরা। পেছন পিছন আসছে অভিজাতরা, তাদের পেছনে পরিচারকরা। এই রাস্তা ওই রাস্তা ঘুরে পালকি গিয়ে থামল বিশাল মন্দিরের সামনে। অসংখ্য সাপ আঁকা উঁচু তোরণের ভেতর দিয়ে পিরামিডের গায়ের পেঁচানো রাস্তা বেয়ে আমাকে নিয়ে আসা হল টিওকালির চূড়ায় তৈরি করা প্রধান মন্দিরে। গুরুগম্ভীর আওয়াজে ঢাক বাজছে এখানে। একের পর এক মানুষ বলি দেয়া হচ্ছে আমার সম্মানে। এত রক্ত দেখে অসুস্থ হয়ে পড়লাম। এবার আমাকে পালকি থেকে সদয় অবতরণ করতে বলা হল, যাতে চলে ফিরে নিজের মন্দিরটা দেখে সন্তুষ্টি লাভ করতে পারি। ভয়ে ভয়ে নামলাম। ফুল বিছানো দামি কার্পেটের উপর দিয়ে সাবধানে এগোলাম। এদিক ওদিক চেয়ে প্রয়োজনে এখান থেকে পালাবার রাস্তা আছে কিনা খুঁজলাম। নেই। আমার সন্দেহ হল ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসে ওরা আমারই উদ্দেশ্যে আমাকেই বলি দেবার তাল করছে নাকি। ভয়ে তটস্থ হয়ে আছি, এই বুঝি আমাকে ধরে ছুঁড়ে ফেলল নিচে। কিন্তু না, পিরামিডের কিনারে নিয়ে গিয়ে প্রধান পুরোহিত নিচে সমবেত জনতার উদ্দেশ্যে আমার গুণগান করে নাতি দীর্ঘ বক্তৃতা দিল একটা। একদিকে কান্নার সুরে বাজনা বাজছে, পিরামিডের ওপরে ও নিচে জনতা ও পুরোহিতরা হাঁটু মুড়ে সম্মান দেখাচ্ছে আমাকে। অপরদিকে আমার উদ্দেশ্যে নরবলি দেয়া হচ্ছে একের পর এক। ভক্তির আতিশয্য দেখে মাথা ঘুরে উঠল আমার। যখন অনুষ্ঠান শেষ করে আমাকে পালকিতে চড়িয়ে চ্যাপলটেপেকে ফিরিয়ে আনা হল, তখন মনে হল প্রাণে বাঁচলাম। এবার আমাকে নিয়ে যাওয়া হল প্রাসাদের সবচেয়ে সুন্দর অংশে। ওখানে সম্রাটের বাসস্থানের পাশেই চমৎকার আসবাবে সুসজ্জিত 4টি কামরা দেওয়া হল আমাকে। জানানো হল মন্টেজুমার অধীনে যা আছে এখন থেকে তার সব কিছুর মালিক আমি। যখন যাকে যা আদেশ করব সেটাকেও অগ্রাহ্য করলে তার গর্দান যাবে। এতক্ষণে মুখ খুললাম আমি। বললাম, প্রিন্স গোয়াটেমোকের বাড়ি থেকে দুপুরের খাওয়ার ডাক না আসা পর্যন্ত আমি একা কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। মনে মনে আশা করছি খেতে গিয়ে দেখা পাবো অটমির।
বিদায়ের আগে আমার খেদমতগাররা জানালো, আজ রাতের খাবারটা যদি দয়া করে আমার একান্ত বাধ্য সেবক মন্টেজোমার সঙ্গে খেতে সম্মত হই, তাহলে তিনি ধন্য হয়ে যাবেন। তবে আমি যা ইচ্ছা করি তাই হবে। আমি সম্মতি দিলাম। 1 ঘণ্টা পর প্রিন্স গুয়াটেমোকের ওখানে আমাকে পৌঁছে দেবার জন্য আসবে বলে বিদায় নিল পরিচারকেরা। একা হতেই মাথা থেকে ফুলের মুকুট খুলে পুরু গদির উপর শুয়ে পড়লাম। ভাবছি, কি হনু রে, অসীম ক্ষমতার অধিকারী এক দেবতা, কদিনের জন্যে, আর কেনই বা। ঘণ্টাখানেক পর ফিরে এলো পরিচারকেরা। নতুন পোশাক নিয়ে এসেছে ওরা আমার জন্যে, তাজা ফুলের মুকুট নিয়ে এসেছে আরেকটা। ওরা পৌঁছে দিল আমাকে গুয়াটেমোকের ডাইনিং হলে। আমার জন্য অপেক্ষা করছিল প্রিন্স। আমি পৌঁছতেই সসম্মানে উঠে দাঁড়াল, যেন তার বন্দী সত্যি দেবতা হয়ে গেছে। তবে ওর চোখের কোণে হাসির আভাস দেখতে পেলাম, সেই সঙ্গে কিছুটা যেন বেদনাও। সামনে ঝুঁকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম ওকে, এসবের মানে কি প্রিন্স? আমাকে বোকা বানানো হচ্ছে, নাকি সত্যিই মনে করা হচ্ছে আমি দেবতা? চুপ, আস্তে। মাথা নুইয়ে সম্মান দেখাবার ফাঁকে অস্ফুট স্বরে প্রিন্স বলল, এর মানে ভালো মন্দ দুটোই, পর এক সময় খুলে বলবো তোমাকে। তারপর সবাইকে শুনিয়ে বলল, হে মহান টিসগার্ড, দেবতাদের দেবতা আপনি। আপনি কি আমাদের মতো অধমদের সঙ্গে বসে খাবেন, নাকি আপনার জন্য আলাদা ঘরে খাওয়ার ব্যবস্থা করব? দেবতারা সৎসঙ্গ পছন্দ করেন প্রিন্স, বললাম। কথার ফাঁকে খেয়াল করলাম ঘরে এসে ঢুকল প্রিন্সেস অটমি। সবাই যখন মেঝেতে বিছানো নিচু টেবিল সামনে নিয়ে গদিতে বসতে শুরু করল, আমি নজর রাখলাম অটমি কোথায় বসে। যেই ও বসল, আমিও গিয়ে বসে পড়লাম ওর পাশে। এর ফলে বেকায়দায় পড়ে গেল সবাই, কারণ টেবিলের এক প্রান্তের সবচেয়ে সম্মানিত স্থানটিতে ডান পাশে গৃহস্বামী গুয়াটেমোক আর বাম পাশে গৃহকর্ত্রী টেকুইচপোকে নিয়ে আমার বসবার ব্যবস্থা হয়েছিল। আপনার আসন যে ওইখানে মহান টিসগার্ড, লজ্জায় লাল হয়ে গিয়ে বলল অটমি। দেবতারা নিশ্চয়ই যেখানে খুশি সেখানেই বসতে পারে প্রিন্সেস অটমি, বললাম আমি। তারপর নিচু গলায় বললাম, স্বর্গের দেবতা তো অপরূপা এক দেবীর পাশেই বসতে চাইবে, তাই না? আবার লাল হয়ে উঠল প্রিন্সেসের গাল। বলল, আমি আবার দেবী হলাম কবে? আমি তো নিতান্তই এক মরণশীল মানবী। আর শুনুন, আপনি যদি আমার পাশে বসে খেতে চান তাহলে উঠে দাঁড়িয়ে আদেশ জারি করুন, কেউ সে আদেশ অমান্য করবার সাহস পাবে না। উঠে দাঁড়ালাম, তারপর ভাঙা ভাঙা অ্যাজটেকে বললাম, আমি চাই এখন থেকে আমার আসন যেন সবসময় প্রিন্সেস অটমির পাশে রাখা হয়। আবার একবার রাঙা হল অটমির মুখ। গুঞ্জন উঠল উপস্থিত অভিজাতদের মধ্যে। গুয়াটেমোককে দেখে প্রথমে মনে হল রাগ করেছে, কিন্তু পর মুহূর্তেই হাসি দেখা গেল তার মুখে। তবে অভিজাতরা সবাই মাথা নুইয়ে মেনে নিল আমার খায়েশ। প্রবীণ একজন সবার হয়ে বললেন, দেবতা টিসগার্ডের আদেশ আমাদের সবার শিরোধার্য। অনুগ্রহপ্রাপ্তা সৌভাগ্যবতী রাজকুমারী অটমির আসন দেবতার পাশে নিয়ে যাওয়া হোক। এরপর থেকে সম্রাট মন্টেজোমার সান্ধ্যভোজন ছাড়া আর সবসময়ই এভাবেই আসন পাতা হতে লাগল। লোকের মুখে মুখে গোটা শহরে প্রচার হয়ে গেল, দেবতা টিসগার্ডের সুনজর ও আশীর্বাদ লাভ করে ধন্য হয়েছে প্রিন্সেস অটমি। গোটা জাতির অস্থিমজ্জার গভীরে এমনভাবে প্রবেশ করেছে এই আদিম লোকাচার ও কুসংস্কার যে তাদের অন্ধবিশ্বাস থেকে টলানো প্রায় অসম্ভব একটা কাজ। তাদের ধারণা, দেবতা যার সাহচর্য পছন্দ করেছেন তার জন্য এর চেয়ে বড় সম্মান ও সৌভাগ্য আর হয় না। খাবার পরিবেশন করা হলো, সবাই মন দিল খাওয়ায়। আমি নিচু গলায় জিজ্ঞাসা করলাম অটমিকে, এই নাটকীয় ঘটনাগুলোর মানে কি? মানেটা মোটেই ভালো নয়, ফিসফিস করে বলল অটমি। এখন আপনাকে কিছু জানাতে পারব না, শুধু এইটুকুই বলবো, আজ দেবতার অবতার হিসেবে যেখানে ইচ্ছে সেখানে বসতে পারছেন, কিন্তু একটা সময় আসবে যখন
যেখানে ইচ্ছে নেই সেইখানেই শোয়ানো হবে আপনাকে। শুনুন, খাওয়া শেষ হলে আমাকে সঙ্গে নিয়ে প্রাসাদের বাগানগুলো ঘুরে দেখার ইচ্ছের কথা বলবেন ওদের। তখন হয়তো এসবের মানে কিছুটা জানাতে পারব। বেড়াতে গেলাম ঠিকই, কিন্তু আমাদের একা থাকতে দিল না ওরা কিছুতেই। 20 কদম পেছন পিছন আসছে উপস্থিত সবাই, এমনকি আমার খেদমতগার ও বাদকবৃন্দও আসছে সবার শেষে। বিশাল সব মহিরুহের নিচ দিয়ে হাঁটছি আমরা, মৃদুমন্দ বাতাসে হাঁটছি, ঝিলের ধার দিয়ে, ফুলবাগানের মাঝ দিয়ে হাঁটছি। কিন্তু চলতে চলতে অটমির মুখে যা শুনলাম তাতে মনটা অসম্ভব খারাপ হয়ে গেল আমার। শুনুন টিউলে, এটা আমাদের দেশের একটা প্রথা বলতে পারেন। প্রতি বছর একজন সম্ভ্রান্ত ঘরের তরুণকে আমাদের সৃষ্টিকর্তা দেবতার টিসগাটের অবতার বানানো হয়। ঠিক অবতার মনোনয়নের আগের দিনই আপনি এসে পৌঁছেছেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার অতুলনীয় দৈহিক সৌন্দর্যের জন্যে। তাছাড়া আপনি টিউলে বলে ধরে নেওয়া হয়েছে আপনি মহান কিটজালের সন্তান। আমার বাবা যদি সত্যি কাউকে ভয় করে তো সে হচ্ছে কিটজালের সন্তান। কারণ আমাদের পুরা কাহিনীতে বলা আছে কিটজালের পুত্র ফিরে এসে দখল করে নেবে এই দেশ। সম্রাট ও পুরোহিতরা আশা করছে আপনি হয়তো দেবতার ক্রোধ থেকে তাদেরকে রক্ষা করতে পারবেন। এই পর্যন্ত এসে থামল অটমি, যেন কি বলবে কিভাবে বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আমি কিন্তু ভেতরে ভেতরে ময়ূরের মতো পুচ্ছ মেলেছি। আমার অতুলনীয় সৌন্দর্যের কথা বলে আমার আত্মম্ভরিতায় সুরসুরি দিয়েছে অটমি। তখনও জানি না এটা আর কিছু নয়, পতনের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে যে অহংকার আসে তাই। আপনাকে বলা দরকার টিউলে, বলল অটমি। ইস, আমার কপালেই যে কেন এই দায়িত্ব বর্তালো। আগামী 1 বছর অবতার হিসেবে আপনি এই টেনকটিটলানে দেবতার সম্মান পাবেন। কেউ আপনার কোনো কাজে বাধা দেবে না। যা চাইবেন তাই পাবেন। আপনি যার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন ধন্য হয়ে যাবে সে। এমনকি আমার বাবাও আপনাকে সমকক্ষ কিংবা তার চেয়ে বড় হিসেবে সম্মান দেখাবে। সবই আপনার জন্য খোলা, শুধু বিয়ে ছাড়া। আগামী 11 মাস বিয়ে করতে পারবেন না আপনি। তবে 12 মাসে দেশের সেরা সুন্দরীদের মধ্য থেকে বাছাই করে 4টে কনে দেওয়া হবে আপনাকে। একই সঙ্গে 4 জন? কে বাছাই করবে ওদের? জিজ্ঞেস করলাম। সেটা আমি ঠিক বলতে পারবো না টিউলে। সম্ভবত দেবতা নিজেই পছন্দ করেন, অথবা পুরোহিতরা পছন্দ করে দেন। এই ব্যাপারে খোঁজ নিইনি কখনো। যাই হোক, শেষটুকু শুনলে আগের সব কথা ভুলে যাবেন আপনি। শেষ 1 মাস 4 স্ত্রী নিয়ে আনন্দ কাটাবেন। দেশের সবচেয়ে অভিজাত ও ধনী পরিবারগুলোতে আপনি নিমন্ত্রণ খেয়ে বেড়াবেন। মাসের শেষ দিন আপনাকে ও আপনার স্ত্রীদের তোলা হবে বজরায়, দাঁড় বেয়ে লেকের ওপারে নিয়ে যাওয়া হবে। ওখানে টিওকালির পায়ের কাছে আপনার স্ত্রীরা চিরবিদায় নেবে আপনার কাছ থেকে। তারপর মন্দিরে গিয়ে মহান দেবতার টিসগাটের উদ্দেশ্যে বলি দেওয়া হবে আপনাকে। হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে সোনার থালায় করে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। মাথাটা কেটে নিয়ে সাজিয়ে রাখা হবে তাকের উপর নরমুণ্ডগুলোর পাশে। পরিণতির কথা শুনে গুঙিয়ে উঠলাম। ধড়াস ধড়াস করছে বুকের ভেতরটা। পর মুহূর্তেই প্রচণ্ড রাগ এসে ভর করল আমার উপর। বাবার উপদেশের কথা ভুলে গিয়ে অ্যাজটেক, মায়ান, স্প্যানিশ আর মাতৃভাষা ইংরেজিতে মুখ খারাপ করে গাল দিলাম। সাপ সাপান্ত করলাম ওদের রক্তলোভী দেবতা, নরবলির ধর্ম, কুসংস্কারাচ্ছন্ন রাজা প্রজা সবাইকে। আমার বক্তব্য আন্দাজ করে নিতে অসুবিধে হল না অটমির। ভয়ে শুকিয়ে গেল মুখ। হাত তুলে থামতে বলল আমাকে। এইসব বলবেন না টিউলে। কে জানে, এক্ষুনি হয়তো জাগ্রত দেবতাদের অভিশাপে ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনার। তাছাড়া পেছনের ওরা শুনলে হয়তো ভাববে আপনার মধ্যে অশুভ আত্মা আছে। সে কথা সম্রাটকে জানালে এখনই নির্মম নির্যাতন করে মেরে ফেলা হতে পারে আপনাকে। একই তো কথা বললাম আমি। 1 বছর মৃত্যু চিন্তায় জর্জরিত হয়ে কষ্ট পেয়ে মরার চেয়ে এখনই খুন হয়ে যাওয়া ভালো না?
দেবতারা সব জায়গায় আছেন, ভয়ে ভয়ে বলল অটমি। তারা কিন্তু শুনছেন আপনার কথা। শোনো, গর্জে উঠলাম, এসব মিথ্যা দেবতাকে আমি ভয় পাই না। আপনাদের ওই দেবতা, রক্তপিশাচ পুরোহিতদের ওই মন্দির, আপনারা যারা ওইসব ছাইভস্য কুসংস্কারে বিশ্বাস করেন, সবাই উচ্ছন্ন যাবে খুব শিগগিরই, এই আমি বলে দিলাম। আমার কথা শেষ হবার আগেই দেখা গেল প্রাসাদের সিঁড়ি বেয়ে নেমে আসছেন সম্রাট মন্টেজুমা। এতক্ষণে খেয়াল করলাম নিচ থেকে উঠে আসছে বিধ্বস্ত এক ভগ্ন দূত, হাতের ছবির ভাষায় লেখা মোড়ানো কাগজ। বোঝা গেল কোনো বিশেষ সংবাদ আনতে পাঠানো হয়েছিল এই লোককে। সম্রাট এর প্রতীক্ষায় এমনই অস্থির হয়েছিলেন যে দূর থেকে একে দেখে সব নিয়ম ভঙ্গ করে নিজেই সিঁড়ি বেয়ে নেমে এসেছেন। একজন সভাসদের হাতে কাগজটা ধরিয়ে দিল দূত। ছোঁ মেরে ওটা প্রায় ছিনিয়ে নিলেন মন্টেজুমা। নিজেই মোড়ানো কাগজ খুলে ওখানে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন। চিঠিটা পড়া শেষ হতেই ছুঁড়ে ফেলে দিলেন সম্রাট স্ক্রলটা। রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ, থরথর করে কাঁপছেন তিনি ভয়ে। অটমির পায়ের কাছে এসে পড়ল চিঠিটা। দেখলাম ওতে স্প্যানিশ জাহাজ ও যোদ্ধার ছবি আঁকা রয়েছে। মুহূর্তে বুঝলাম মন্টেজুমার আতঙ্কের কারণ। মেক্সিকো উপকূলে পৌঁছে গেছে স্প্যানিশ যুদ্ধজাহাজ। সভাসদেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে গেলে ধমকে উঠলেন সম্রাট, মিথ্যে প্রবোধ দেবেন না। গজব নেমে এসেছে অ্যানাহুয়াকের সন্তানদের উপর। কিটজালের সন্তানরা এসে গেছে, খুন করছে আমার প্রজাদের, আমরা শেষ। এই সময় প্রাসাদ থেকে দৌড়ে নেমে এল এক পরিচারক। ওর চেহারাই বলে দিচ্ছে দুঃসংবাদ বয়ে এনেছে সে। বলো, খেঁকিয়ে উঠলেন মন্টেজুমা, কি হয়েছে? মহান সম্রাট, শোক সংবাদ দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। আপনার বোন পাপানজিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যুর সঙ্গে লড়ছেন এখন। প্রিয় বোনের অবস্থার কথা শুনে দুই হাতে মুখ ঢাকলেন সম্রাট। তারপর ধীর পায়ে উঠে গেলেন সিঁড়ি বেয়ে। প্রিন্সেস অটমির দিকে ফিরে বললাম, অভিশাপ নেমে আসবে এই দেশের উপর, বলিনি আমি? বলেছেন টিউলে, জবাব দিল ও। দেখা যাচ্ছে সত্যিই নেমে এসেছে। ঘরে ফিরে গেলাম আমরা। পেছন পেছন চলল বাদক ও পরিচারকের দল। হঠাৎ বুঝে ফেললাম আমি ব্যাপারটা। এরা পাহারাদার, পাহারা দিচ্ছে আমাকে যাতে পালিয়ে যেতে না পারি। অসহায় অবস্থায় একদল জঙ্গলির হাতে ধরা পড়ে দম আটকানো হাঁসফাঁস অবস্থা আমার। কলে পড়া ইঁদুরের মতো ছটফট করলাম 2 দিন। তারপর মনে হল কত ধরনের কত বিপদিত পার হয়ে এ পর্যন্ত এলাম, কিভাবে যেন বেঁচেও যাচ্ছি। কে জানে, এই বিপদ থেকেও হয়তো বেঁচে যাব। এইসব ভেবে অশান্ত মনটাকে প্রবোধ দিলাম। এদের দেবতা, ধর্ম বা রাজার বিরুদ্ধে কথা বলে সময়ের আগেই যেচে নিজের মৃত্যু ডেকে আনার কোনো মানে হয় না। তাছাড়া এখনই অস্থির হওয়ার কি আছে? 1 বছর তো অনেক দূরের পথ। যতদিন বেঁচে আছি দেবতার সম্মান নিয়ে ঘুরে ফিরে সব রকম সুযোগ সুবিধা ভোগ করে নেওয়াও কম কথা নয়। স্প্যানিয়ার্ডরা এসে গেছে, এই খবর জেনে গেল সবাই। ভীত সন্ত্রস্ত মানুষ চারদিকে ফিসফাস করছে। আপ্তবাক্য জানা আছে সবারই। সাদা দেবতা কিটজালের সন্তানরা ফিরে এসে আবার দখল করে নেবে এই অ্যানাহুয়াক রাজ্য। কম বেশি ভয় পেয়েছে সবাই, কিন্তু সম্রাটের তুলনায় কিছুই না। ভয়ে দুশ্চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। রাত জেগে জেগে বসে গেছে 2 চোখ। রোজই নতুন নতুন দুঃসংবাদ নিয়ে আসছে দূত। পরামর্শ করবেন বলে টেজকুকো রাজ্যের বর্ষিয়ান রাজা মহাজ্ঞানী নেজাকে দাওয়াত করে নিয়ে এলেন প্রাসাদে। কিন্তু তিনিও কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারলেন না। বলে গেলেন সব ধ্বংস হয়ে যাবে, এই বিপর্যয় রোধ করবার কোনো উপায় নেই। ক্রমে এগিয়ে আসছে কিটজালের সন্তানেরা। এদেশের মানুষকে কৃতদাস বানিয়ে ছাড়বে ওরা।
আতঙ্কিত সম্রাট এবার বিখ্যাত এক গণককে প্রাসাদে ডেকে পাঠালেন। গোপনে কি আলাপ হলো জানল না কেউ, তবে বোঝা গেল তার গণনা পছন্দ হয়নি মন্টেজুমার। কারণ সেই রাতেই একদল লোক গিয়ে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল গণকের বাড়ি। ধ্বংসস্তূপে কবর হয়ে গেল তারও। গণককে খুন করার দুদিন পর সম্রাটের মাথায় খেলল, আমিও তো একজন টিউলে, আমি হয়তো স্প্যানিয়ার্ডদের কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে পারব। সন্ধ্যের দিকে ডেকে পাঠালেন তিনি আমাকে, সঙ্গে নিয়ে বাগানে পায়চারি করতে চান। গেলাম। আমার পিছু পিছু বাজনদার সহ চলল ২০ জন খেদমতগারও। ওদিকে সম্রাটের পারিষদরাও পিছু নিয়েছে তার। কিছু দূর যাবার পর সবাইকে ঠেকিয়ে দিলেন মন্টেজুমা। বললেন আমার সঙ্গে একা কিছু কথা বলতে চান, কেউ যেন আর এক পা সামনে না বাড়ায়। বিশাল সিডারের নিচ দিয়ে চুপচাপ হাঁটছেন সম্রাট, আমি হাঁটছি তার এক কদম পেছন থেকে। টিউলে অনেকক্ষণ পর নীরবতা ভাঙলেন তিনি। বলো শুনি, তোমার দেশের লোকেরা কি চায়? কেন এসেছে ওরা এখানে? আমি সত্যি কথাটা জানতে চাই। আমি ওদের দেশের লোক নই সম্রাট, যদিও আমার মা ছিল ওদেরই একজন। তোমাকে সত্যি কথা বলতে বলেছি টিউলে। তোমার মা যদি ওদের একজন হয় তাহলে তুমি ওদের থেকে আলাদা হও কি করে? তোমার মায়ের রক্তমাংস নেই তোমার শরীরে? সম্রাট যা বলেন বলে মাথা নুইয়ে সম্মান দেখালাম। তারপর স্প্যানিয়ার্ডদের সম্পর্কে বলতে শুরু করলাম। ওদের দেশ, ওদের গৌরব, মহিমা, নিষ্ঠুরতা, সোনার প্রতি ওদের অস্বাভাবিক লিপ্সা, সব বললাম। গভীর মনোযোগ দিয়ে আগ্রহের সঙ্গে সব শুনলেন তিনি, যদিও আমার ধারণা বিশ্বাস কমই করলেন। কারণ ক্ষমতা হারাবার প্রবল ভীতি সব ব্যাপারে অতিমাত্রায় সন্দেহপ্রবণ করে তুলেছে তাকে। আমার কথা শেষ হবার পরও অনেকক্ষণ চুপ করে রইলেন মন্টেজুমা। তারপর জানতে চাইলেন ওরা অ্যানাহুয়াকে এসেছে কি করতে। আমার মনে হয় ওরা দেশটা দখল করতে অথবা এর সমস্ত ধন সম্পদ লুট করতে চায়, সেই সঙ্গে ধ্বংস করে দিতে চায় এদেশের ধর্মবিশ্বাস। আবার কিছুক্ষণ চুপ করে থাকলেন সম্রাট। তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, তোমার কি পরামর্শ? ওদেরকে প্রতিরোধ করবার উপায় কি? শুনেছি ওই পরাক্রমশালী টিউলেরা ধাতব পোশাক পরে ভয়ঙ্কর এক আজব জন্তুর পিঠে চড়ে আক্রমণ করে। আশ্চর্য এক যন্ত্রের সাহায্যে মেঘের গর্জনের মতো বিকট আওয়াজ করে, যে শব্দ শুনে শত শত প্রতিপক্ষ নাকি ধপ করে মাটিতে পড়ে মরে যায়। ওদের হাতে থাকে ঝকঝকে রূপা দিয়ে তৈরি ধারালো অস্ত্র। রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, কারণ ওরা দেবতা কিটজালের সন্তান, ফিরে এসেছে ওদের পূর্বপুরুষের সাম্রাজ্য অধিকার করতে। ছোটকাল থেকে শুনে এসেছি এসবের কথা। এতদিনে সেই বিপদ একেবারে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। কি করব আমি এখন? বুঝলাম প্রবল আতঙ্কে জ্ঞান বুদ্ধি লোপ পেতে বসেছে সম্রাট মন্টেজুমার। রজ্জুকে সর্প ভাবছেন। আমি সামান্য এক দেবতা, সবিনয়ে বললাম, যদি আমাকে দুনিয়ার প্রভু অনুমতি দেন তাহলে আমার মতামত জানাতে পারি। মাথা ঝাঁকালেন মন্টেজুমা সম্মতি দিয়ে। আমি আমার বক্তব্য পেশ করলাম। উত্তরটা সহজ, শক্তিকে রুখবেন শক্তি দিয়ে। ওরা মাত্র কয়েকজন এসেছে, আপনি ওদের বিরুদ্ধে ১,০০০ সৈন্য পাঠান। ওরা মিত্র জুটিয়ে নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠার আগেই ইতস্তত না করে এখনই ঝাঁপিয়ে পড়ে পিষে ফেলুন ওদের। তুমি তো এই পরামর্শই দেবে। চোখ পাকিয়ে আমার দিকে কটমট করে চাইলেন সম্রাট। ওদেরই লোক তুমি, নিজেই স্বীকার করেছ তোমার মা ছিল টিউলে। এবার বলো দেখি, কি করে জানব আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছি কিনা? ওরা মানুষ হোক বা দেবতা, ওদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হব কি করে আমি, যখন ওরা আমার ভাষায় কথা বলে না, আমিও ওদের ভাষায় কথা বলতে পারি না? এই সমস্যারও খুব সহজ সমাধান আছে মহান সম্রাট।
আমি তো ওদের ভাষা জানি। আমাকে পাঠালে আমি আপনার হয়ে সবকিছু জেনে আসতে পারব। কথাটা বলে ফেলেই মনে হলো, আরে তাহলে তো দারুণ হয়। ব্যাটা রাজি হয়ে গেলেই দেবতাগিরি ছেড়ে স্রেফ হাওয়া হয়ে যেতে পারি। একবার স্প্যানিয়ার্ডদের মধ্যে পৌঁছতে পারলে আমাকে আর বলি দিতে হচ্ছে না। খ্রিস্টানরা আরেকজন খ্রিস্টানকে মিথ্যা দেবতার বেদিমূলে বলি হতে দেবে না কিছুতেই। তাছাড়া ওদের মাধ্যমে আমার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থাও হয়ে যেতে পারে। ওরা জাহাজে করে যদি স্পেন থেকে এখান পর্যন্ত আসতে পারে, ফিরেও যেতে পারবে। আশায় দুলে উঠল আমার হৃদয়। অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইলেন সম্রাট, তারপর মুখ খুললেন। বিষ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। বুঝতে পারছি তুমি আমাকে নেহায়েত বোকা ঠাউরেছ। তোমাকে ওখানে পাঠাবো আমার ভয় ভীতি আর দুর্বলতার কথা তোমার দেশবাসীকে জানাবার জন্যে? তুমি কি মনে করো তোমাকে এদের সম্পর্কে খোঁজখবর নেবার জন্য স্পাই হিসেবে তোমাকে এরাই যে পাঠিয়েছে সে কথা আমি জানি না? নির্বোধ। কসম দেবতা হুইটজেলের, টিজকাটের অবতার হিসেবে মানত করা না হলে কাল সকালেই তোমার হৃৎপিণ্ড উৎসর্গ করতাম আমি হুইটজেলের বেদিতে। সাবধান হয়ে যাও টিউলে, বিরত হও এসব অসৎ পরামর্শ দেয়া থেকে, নইলে অনেক আগেই খতম হয়ে যাবে। জেনে রেখো, তোমাকে এইসব প্রশ্ন করার কারণ আজ যাদের বলি দেওয়া হয়েছে তাদের মাধ্যমে পুরোহিতরা ইঙ্গিত পেয়েছেন ঈশ্বরের। আমাকে জানানো হয়েছে তোমার সঙ্গে কথা বললে হয়তো তোমাদের গোপন উদ্দেশ্য জানতে পারব। আমাকে এও বলা হয়েছে যেন তোমার একটি পরামর্শও গ্রহণ বা বিশ্বাস না করি। তুমি যুদ্ধ করতে বলছ, কাজেই যুদ্ধ আমি করব না, বরং শুভেচ্ছার নিদর্শন হিসেবে উপহার পাঠাবো ওদের কাছে। আমি ভালো করেই জানি তোমার কথা মতো কাজ করলে সর্বনাশ হবে আমার। শেষ কথাগুলো মাথা নিচু করে বুকে হাত বেঁধে এমন ভঙ্গিতে চিবিয়ে চিবিয়ে বললেন যে কাঁপন ধরে গেল আমার বুকের ভেতর। দেখলাম রাগে থরথর করে কাঁপছেন সম্রাট মন্টেজুমা। লম্বা মানুষ, হন হন করে হেঁটে ফিরে গেলেন নিজের অপেক্ষারত মানুষজনের কাছে। জানি দেবতা হই আর যাই হই, এই প্রচণ্ড প্রতাপশালী লোকটির সামান্য অঙ্গুলি হেলনেই ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমার মাথাটা। কিন্তু সেই মুহূর্তেও এক পলকের জন্যে মাথায় খেলে গেল চিন্তাটা, কুসংস্কারাচ্ছন্ন ভীতু বোকা এই লোকটার জন্যেই সর্বনাশ হতে চলেছে অঢেল সম্পদের সমৃদ্ধ এই সুন্দর দেশটার। লোকটা নিজে শেষ হয়ে যাবে, সেই সঙ্গে কৃতদাস বানিয়ে রেখে যাবে এদেশের জনগণকে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু আগ্নেয়গিরি পোপো আর ইক্সটাকের মাথায় আলো রয়েছে এখনো। মৃদু হাওয়া দুলিয়ে দিচ্ছে চ্যাপল টেপেকের বিশাল সিডারের শাখাগুলোকে। আমার বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। কেটে গেল কয়েক মাস। দেবতা টিজকাটের অবতার হিসেবে ঘুরি ফিরি, খাই দাই আর মানুষের কথাবার্তা শুনি। নিজের মুখে তালা লাগিয়ে দিয়েছি। রাজকুমারী অটমি ছাড়া কারো কাছে মুখ খুলি না। শুনতে পাই কিছুদিন পরপরই কর্টেজের কাছে নানান ধরনের দামি উপঢৌকন সহ দূত পাঠাচ্ছেন মন্টেজুমা। সেই সঙ্গে আকুল মিনতি জানাচ্ছেন তাকে ফিরে যাওয়ার জন্যে। তিনি ভাবতেও পারছেন না তার পাঠানো রাশি রাশি সোনাদানা অলঙ্কার দেখে আরও পাওয়ার আশায় এগোতেই থাকবে লোকটা। দূতদের মাধ্যমে মধুর বাক্য, মিথ্যা আশ্বাস ও যৎসামান্য উপহার পাঠাচ্ছে কর্টেজ সম্রাটের জন্যে। তাই নিয়েই সন্তুষ্ট থাকছেন মেরুদণ্ডহীন সম্রাট। তারপর হঠাৎই শুরু হল কর্টেজের অভিযান। স্তম্ভিত হয়ে গেলেন সম্রাট যখন শুনলেন বংশ পরম্পরায় অ্যানাহুয়াকের শত্রু যোদ্ধা জাতি লাস্কালানরা মহাবিক্রমে লড়াই করছে টিউলেদের বিরুদ্ধে। তারপর খবর এলো পরাজিত লাস্কালানরা এখন আর কর্টেজের শত্রু নয়, স্প্যানিয়ার্ডদের মিত্র শক্তি হিসেবে তারাও এগোচ্ছে পবিত্র নগরী চলুলার দিকে। কদিন পর জানা গেল পতন হয়েছে চলুলার, নির্বিচার গণহত্যা হয়েছে সেখানে, পবিত্র দেবদেবীদের ভাঙা মূর্তি লুটাচ্ছে ধুলায়।
স্প্যানিয়ার্ডদের সম্পর্কে আশ্চর্য সব কাহিনী ভেসে বেড়াচ্ছে লোকের মুখে মুখে। ওদের শক্তি, সাহস, বীরত্ব ও অতুলনীয় রণকৌশল, ওদের বর্ম, বজ্র নিক্ষেপকারী অস্ত্র, ওদের বিকটাকার পশুর পিঠে চড়ে ঝড়ের বেগে এগিয়ে যাওয়া, সবই কয়েকশো গুণ রং চড়িয়ে পরিবেশিত হচ্ছে টেনক টিটলানের ঘরে ঘরে। একদিন বিচ্ছিন্ন এক লড়াইয়ে মারা পড়া ইয়া বড় বড় চুলওয়ালা দুটো ভয়ঙ্কর দর্শন সাদা মানুষের কাটা মাথা এসে পৌঁছল মন্টেজুমার কাছে। সেই সঙ্গে এসেছে বিশাল এক ঘোড়ার মাথা। ওগুলো দেখে ভয়ে জান উড়ে গেল সম্রাটের। সবার সামনে ভিড়মি খাওয়ার দশা। একটু সামলে নিয়ে ওগুলোকে বড় মন্দিরের চূড়ায় তুলে সাজিয়ে রাখার নির্দেশ দিলেন, যাতে হামলাকারী হানাদাররা এ থেকে শিক্ষা গ্রহণ করে, নিজেদের পরিণতি চাক্ষুষ করে সতর্ক হয়ে যায়। এদিকে আতঙ্কগ্রস্ত সম্রাটের কারণে নীতি নির্ধারণে জট লেগে গেছে। দিনের পর দিন অভিজাত ও পুরোহিতদের নিয়ে নীতি নির্ধারণী বৈঠক করছেন সম্রাট। সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করছেন বৈঠক। পরামর্শের জন্য আশেপাশের বন্ধু ভাবাপন্ন রাজাদের ডাকছেন, কিন্তু এক একজনের এক এক রকম পরামর্শে তর্ক বেঁধে যাচ্ছে নিজেদের মধ্যে, ভণ্ডুল হয়ে যাচ্ছে বৈঠক। নানা দ্বিধা দ্বন্দ্বে কাজের কাজ কিছুই হচ্ছে না। ক্রমে এগিয়ে আসছে কর্টেজ তার মিত্র বাহিনী নিয়ে। সেদিন যদি মন্টেজুমা দুঃসাহসী প্রিন্স গুয়াটেমোকের কথায় কান দিতেন, তাহলে আজ গোটা অ্যানাহুয়াক স্প্যানিশদের কৃতদাসে পরিণত হতো না। বারবার করে সে বলেছে, ভয় দূর করে টিউলেদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করুন, এক্ষুনি বন্ধ করুন দূত আর উপঢৌকন পাঠানো, আপনার লক্ষ লক্ষ সৈন্যকে হুকুম দিন গিরিপথগুলোতে চরম আঘাত হানু করা শত্রু দলের ওপর। মন্টেজুমার সে একই কথা। তাতে কি লাভ? দেবতাদের বিরুদ্ধে কি যুদ্ধ চলে? তারা যদি তাদের সাম্রাজ্য ফিরে পেতে চায়, কোনোভাবেই তা ঠেকানো সম্ভব নয়। আমি নিজের জন্য চিন্তা করি না, আমার কষ্ট হচ্ছে আমার জনগণের জন্যে। এই নারী, শিশু, বুড়ো আর দুর্বলদের কপালে যে কি আছে! এই বলে দুহাতে মুখ ঢেকে তিনি কান্নায় ভেঙে পড়েন। রাগে, দুঃখে, হতাশায় বোবা হয়ে যায় গুয়াটেমোক। উঠে চলে আসে নিষ্ফল বৈঠক থেকে। সম্রাটের নির্বুদ্ধিতায় স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে কিছু করতে না পেরে নিরুপায় ক্ষুব্ধ প্রিন্স ঘরে ফিরে এসে নিজের চুল ছেড়ে হাত কামড়ায়। অ্যানাহুয়াকের উপর দিয়ে সে সময় ঘটনার যে ঢেউ বয়ে চলেছে, দেবতাদের অবতার হলে কি হবে, সেই বিক্ষুব্ধ তরঙ্গে আমার ভূমিকা ছিল অতি নগণ্য। বিশাল ঢেউয়ের মাথায় সামান্য বুদবুদের মতো ভেসে বেরিয়েছি এদিক থেকে ওদিক। ঢেউকে নিয়ন্ত্রণ করবার মতো ক্ষমতা আমার ছিল না। সম্রাট আমাকে গুপ্তচর বলে সন্দেহ করেন, পুরোহিতরা দেবতা বলে সম্মান দেখায় ঠিকই, তবে আসলে ওদের কাছে আমি পোষা মুরগির মতো ভবিষ্যৎ শিকার। আমার দিন ফুরাবার অপেক্ষায় ছুরিতে শান দেয় তারা। সুদূর এই ভিন দেশে আমার বান্ধব বলতে এক প্রিন্স গুয়াটেমোক আর দ্বিতীয় প্রিন্সেস অটোমি। কেবল এই দুজনের সঙ্গে আমি মন খুলে কথা বলি। এরাও নিত্য নতুন ঘটনা প্রবাহ ও তাজা সংবাদ আলোচনা ও বিশ্লেষণের সময় আমাকে সঙ্গে রাখতে পছন্দ করে। আমরা তিনজনই স্পষ্ট দেখতে পাচ্ছি দেশটা কোন পথে চলেছে, কিন্তু সম্রাট যেহেতু দেখতে পাচ্ছেন না, আমরা নিরুপায় দর্শক। এদিকে বহুগুণে বেড়ে গেছে নরবলির সংখ্যা। সারাদিন বিভিন্ন মন্দির থেকে ভেসে আসে মৃত্যু পথযাত্রীর করুণ আর্তনাদ, আর রাতে শহর ভেসে যায় মদমত্ত আনন্দ উৎসবে। আমোদ ফুর্তি, খাওয়া দাওয়া চলছে ঘরে ঘরে, কারণ সবাই জানে এসব দুদিন বই তো আর নয়। চ্যাপলটেপেকের প্রাসাদ ছেড়ে পরিবার পরিজন নিয়ে সরে গেলেন সম্রাট বড় মন্দিরের সামনের চত্বরে তার বাবার তৈরি করা প্রাসাদে। ওই প্রাসাদও ধরতে গেলে একটা শহরের মতোই। রোজ রাতে 1000 মানুষ ঘুমায় ওটার ছাদের নিচে। কিন্তু আমার চোখে ঘুম নেই। চোখের দুপাতা এক করলেই দেখতে পাই প্রধান পুরোহিতের ছুরিটা নেমে আসছে আমার বুক বরাবর। চমকে চোখ মেলে তাকাই। ক্লান্তির শেষ প্রান্তে পৌঁছে 1-8 ঘন্টার জন্য যদিবা ঘুমে ঢলে পড়ি, চমকে জেগে উঠি দুঃস্বপ্ন দেখে।
যতই দিন কাছিয়ে আসছে ততই বাড়ছে আমার অস্থিরতা। এই দুঃসময়ে আমাকে সঙ্গ দিয়ে সান্ত্বনা দিয়ে একেবারে কৃতজ্ঞ করে ফেলল অপরূপা অটমি। মন্টেজুমার দরবারে যেদিন আসি সেদিন থেকেই প্রিন্সেসের নরম মিষ্টি আচরণ আমাকে মুগ্ধ করেছে। প্রথম প্রথম ওর প্রতি আকর্ষণও বোধ করেছি, কিন্তু এখন আর তার লেশমাত্র নেই। মৃত্যু ভয়ের তাড়নায় নারীর প্রতি ভালোবাসা, আকর্ষণ, কৌতূহল সব গায়েব হয়ে গেছে আমার মধ্য থেকে। তারপরেও নিজের অজান্তেই চলে যাই ওর কাছে, নানা বিষয়ে গল্প করি। আমার মাতৃভূমি ইংল্যান্ডের কথা বলি, আমার ধর্মবিশ্বাসের কথা বলি। টোবাস্কোর সেই মেরিনার মতোই খুঁটিয়ে খুঁটিয়ে আরও জানতে চাই অটমি। মেরিনার কথা ইদানিং খুব বেশি বেশি শোনা যাচ্ছে। ও নাকি কর্টেজের রক্ষিতা এবং দোভাষী হিসেবে ইতিমধ্যেই প্রচুর প্রভাব ও প্রতিপত্তি অর্জন করেছে। যাই হোক, মেরিনার মতোই মন দিয়ে শোনে অটমি আমার সব কথা। ওর মোলায়েম দৃষ্টি লেপ্টে থাকে আমার মুখের ওপর, ব্যাস, এর বেশি আর কিছুই না। ওর মতো নরম, বিদুষী, বিনয়ী এবং আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন সুন্দরী জীবনে দেখিনি আমি আর। বাগানে বসে মলিন মুখে 1 মাস পরের কথা ভাবছি, এমন সময় হাসি মুখে আমার দিকে এগিয়ে এলো বন্ধু গুয়াটেমো। প্রাসাদে আজ সুন্দরীদের ভিড় দেখা যাচ্ছে টিউলে। বসল সে আমার পাশে। কারণটা কি আন্দাজ করতে পারো? আরও কয়েকটা বিয়ে করছেন নাকি মন্টেজুমা? হেসে উঠল গুয়াটেমো। না, বাছাই করছেন, তবে নিজের জন্যে নয়। তাহলে কার জন্যে? তোমার জন্যে? পুরোহিতদের সঙ্গে নিয়ে শহরের সেরা সুন্দরীদের মধ্যে থেকে মেয়ে বাছাই করছেন সম্রাট তোমার জন্যে। একই দিনে 4-4টে বউ পেতে যাচ্ছ তুমি টিউলে, কল্পনা করতে পারো? না, পারি না। আর কদিন পর যার মৃত্যু হতে চলেছে, এইসব প্রেম ভালোবাসা বউ দিয়ে সে কি করবে? এই নোংরা আচরণ রক্তপিপাসু অসভ্য এক জঙ্গলি জাতির কাণ্ডজ্ঞানহীন নিষ্ঠুরতা বলে মনে হচ্ছে আমার কাছে। মুখ সামলে কথা বলো টিউলে। রেগে গেল প্রিন্স। আমার সামনে বলেছ, তোমার প্রতি ভালোবাসা আর বন্ধুত্বের খাতিরে আমি না হয় কিছু বললাম না, কিন্তু অন্য কারো মাধ্যমে এসব কথা সম্রাটের কানে গেলে ভয়ঙ্কর নির্যাতন করা হবে তোমাকে। আর কি নির্যাতন করবে প্রিন্স? মরা মানুষকে আর কি কষ্ট দেবে তোমরা? তুমি জানো না বন্ধু, এপাশ ওপাশ মাথা নাড়ল গুয়াটেমো। মানুষ মানুষকে কি পরিমাণ অসহ্য যন্ত্রণা দিতে পারে। নিজেকে বন্ধু বলে পরিচয় দিচ্ছ, তুমি তো নিশ্চয়ই এই বিপদ আমাকে সাহায্য করতে পারো। যদি সত্যি ভালোবাসো, তাহলে এ থেকে বাঁচার একটা পথ তুমি বের করতে পারো ইচ্ছা করলেই। দেখো, তুমি কিন্তু একদিন শপথ করে বলেছিলে বিপদে পড়লে বাঁচাবে আমাকে। আমি বলেছিলাম প্রয়োজনে তোমাকে রক্ষার জন্য জীবন দেব। সত্যি আমি সে শপথ রক্ষা করব যদি সুযোগ পাই, কারণ সবাই তোমার মতো অতটা মূল্য দেয় না জীবনকে। কিন্তু এই বিশেষ ব্যাপারে আমার হাত পা বাঁধা। তোমাকে দেবতার নামে উৎসর্গ করা হয়েছে টিউলে। আমি 100 বার মরলেও তোমার ভাগ্য পরিবর্তন হবে না। বিশ্বাস করো, স্বর্গ থেকে সরাসরি দেবতাদেরকেও হস্তক্ষেপ না করলে তোমাকে বাঁচানো এখন সম্রাটের পক্ষেও সম্ভব নয়। তুমি আমার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো না? দুঃখের হাসি হাসল গুয়াটেমো। কি করে যে বোঝাই, ধরা পড়ে যাবে টিউলে। পালিয়ে 2 ক্রোশও যেতে পারবে না, তার আগেই তোমাকে ধরে নিয়ে আসবে তোমারই ভক্তরা। সাহস হারিও না বন্ধু, মরতে যখন হবেই বুক ফুলিয়ে বীরের মতো মরো। তুমি তো জানোই এসে পড়েছে স্প্যানিয়ার্ডরা। তোমার মতো আমাকেও এবং খুব অল্প দিনের মধ্যে এই শহরের আরো অনেককেই মরতে হবে। আর তাছাড়া শেষ পর্যন্ত সবাইকে তো মরতেই হয়, তাই না? চলে গেল প্রিন্স গুয়াটেমো। ওর কথায় হারানো সাহস ফিরে পেলাম। আসলে আমি ভীতু মানুষ নই, কিন্তু গত 11টা মাস সামনে ঝুলে থাকার নিশ্চিত মৃত্যুর চিন্তা নির্যাতন করে করে দুর্বল করে দিয়েছে আমাকে। উঠে পড়লাম, বাড়ি ফিরে চললাম, কারণ এই সময় দেবতা টিসগার্ডকে সামনাসামনি দেখবে বলে দূর দূরান্ত থেকে আসে অনেক নারী পুরুষ। বসার ঘরে ফিরে সোনায় মোড়া উঁচু আসনে বসলাম।
সুগন্ধি তামাক বের করে পাইপ ধরালাম। একা বসে আছি, আমি অনুমতি না দিলে কারো ঢোকার উপায় নেই। কিছুক্ষণ পর পর্দা সরিয়ে উঁকি দিল পরিচারকদের প্রধান। জানালো একজন দেখা করতে চায়। মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। ঘরে ঢুকল ঘোমটায় মুখ ঢাকা এক মহিলা। ভুরু কুঁচকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলাম তার দিকে। তারপর ঘোমটা সরিয়ে তার বক্তব্য পেশ করতে বললাম। নির্দেশ মতো ঘোমটা সরালো মহিলা। দেখলাম সামনে দাঁড়িয়ে রয়েছে প্রিন্সেস অটমি। আরে আপনি? উঠে দাঁড়ালাম স্বর্ণাসন ছেড়ে। এত অবাক হয়েছি এই জন্যে যেভাবে হুট করে আমার সঙ্গে দেখা করা রাজপরিবারের কারো জন্য অত্যন্ত বেমানান কাজ। আন্দাজ করলাম বিশেষ কোনো খবর হয়তো আছে, নয়তো আমার অজানা কোনো সামাজিক প্রথার কারণে এসেছে। আর নইলে দাঁড়িয়ে কেন টিস্কাট? বসুন, আমাকে দেখে আপনার উঠে দাঁড়ানো মানায় না। কেন নয় প্রিন্সেস? ঠাট্টার সুরে বললাম আমি। সৌন্দর্যের সম্মান সবার কাছেই, দেবতাই বা বাদ যাবে কেন? ধন্যবাদ। হাত নেড়ে যেন উড়িয়ে দিল ও হালকা কথা। প্রাচীন প্রথা অনুযায়ী আমাকে পাঠানো হয়েছে আপনাকে একটা খবর পৌঁছে দিতে। যাদের আপনি বিয়ে করবেন তাদের নাম বাছাই করা হয়ে গেছে। নামগুলো আপনাকে শোনাতে এসেছি আমি। বলে যান। 3 জনের নাম বলে থামল ও। 3 জনকেই চিনি আমি, নিঃসন্দেহে শহরের সেরা সুন্দরী ওরা। শুনেছিলাম 4 জনের কথা। তিক্ত হাসি হাসলাম। একটা বউ কম দিয়ে আমাকে ঠকানো হবে সেটা ভাবতে পারিনি। না, 4টেই পাবেন বলে চুপ থাকল ও। নাম বলুন। চতুর্থ বোকাটার নাম জানার খুব কৌতূহল হচ্ছে। বোকা? তা নয়তো কি? জঘন্য এক গুপ্তচর যাকে কদিন পরে খুন করা হবে দেবতার বেদিতে, তাকে বিয়ে করতে যে রাজি হয়েছে সে বোকা নয়তো কি? সত্যি ওরকম একজনকে পাওয়া গেছে। আপনি এইমাত্র তাকে যে খেতাব দিলেন সেটা ছাড়াও আরও কিছু খেতাব তার আছে। এবার কৌতুক ছেড়ে মনোযোগী হতে বাধ্য হলাম। নিচু গলায় বলল, আমি অটমি, রাজকুমারী, সম্রাট মন্টেজুমার মেয়ে। আমি সেই চতুর্থ এবং প্রথম। আপনি? ধপ করে বসে পড়লাম আমি। হ্যাঁ, 1 নম্বরই আমাকে বাছাই করেছে মন্দিরের পুরোহিতরা। রেগে গিয়ে আপত্তি তুলেছিল আমার বাবা। আর যাই হোক, কদিন পর যাকে বলি দেওয়া হবে তার স্ত্রী হতে পারে না সম্রাটের মেয়ে। কিন্তু ওরা যুক্তি দেখিয়েছে এখন পক্ষপাতিত্বের সময় নয়। সেরা সুন্দরীর সেবা থেকে তাহলে কি দেবতা বঞ্চিত হবেন? এই প্রশ্নের উত্তর দিতে না পেরে বাবা দীর্ঘশ্বাস ফেলে শর্ত আরোপ করেছে যে মেয়ে রাজি থাকলে তার আপত্তি নেই। আমি রাজি হয়েছি, কিন্তু এখন তোমার ভাব দেখে মনে হচ্ছে রাজি হওয়া আমার ঠিক হয়নি। ভেবেছিলাম 1 ঘন্টার জন্য হলেও তোমার ভালোবাসা পাব। তোমার সঙ্গে আমিও আত্মদান করব দেবতার বেদিতে। কিন্তু দেখতেই পাচ্ছি তুমি খুশি হওনি। আমাকে তোমার দরকার নেই। ঠিক আছে, ভয় নেই। তোমাকে আমি বিরক্ত করব না টিউলে। অন্যরা আছে, তারাই তোমাকে সঙ্গ দিক। যে কথা দিয়েছি সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। এখন তুমি অনুমতি দিলে আমি যেতে পারি। বিয়ের তারিখ স্থির হয়েছে আজ থেকে ঠিক 12 দিনের দিন। উঠে দাঁড়িয়ে ওর হাত ধরলাম আমি। মুখে বললাম, অসংখ্য ধন্যবাদ অটমি। তোমার মহত্বের তুলনা হয় না। গোয়াটেমোক আর তোমার বন্ধুত্ব না পেলে এতদিনে কবরে থাকতাম আমি। শেষ পর্যন্ত তুমি আমার পাশে থেকে আমাকে সাহস যোগাতে চাও, এমনকি আমার সঙ্গে মরতে পর্যন্ত প্রস্তুত ছিলে। এর কি অর্থ করব আমি অটমি? যেখানে রাজা মহারাজারা তোমাকে পেলে ধন্য হয়ে যাবে, আমি সেই তুলনায় কি? আমার জন্য কেন এত কিছু ত্যাগ করবে তুমি? নিজের হৃদয়ের কাছে এর উত্তর খোঁজো টিউলে, নিচু গলায় বলল অটমি। খেয়াল করলাম আমার হাতের মধ্যে কাঁপছে ওর হাত দুটো। কেমন যেন ঘুরে উঠল আমার মাথাটা। আমার প্রতি ওর কোমল অনুভূতির গভীরতা উপলব্ধি করে ভালোবাসার কাছাকাছি কিছু একটা ঘটে গেল আমার মধ্যে। ওর অনিন্দ সুন্দর মুখটার দিকে তাকিয়ে আছি, কিন্তু সেই সঙ্গে আর একটি মুখও ভেসে উঠেছে আমার মনের পর্দায়, যার কাছ থেকে ডিচিংহামের সেই বীচ গাছের নিচে দাঁড়িয়ে
আবার আসব বলে বিদায় নিয়েছিলাম। সন্দেহ নেই বেঁচে আছে সে, এখনো ভালোবাসে আমাকে। আমি যতদিন বেঁচে আছি আমি কি তার প্রেমের অমর্যাদা করতে পারি? এই ইন্ডিয়ান মেয়েদের যদি আমার বিয়ে করতে হয় সেটা হবে আমার ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু এখন অটমির অভিমানের জবাবে যদি বলি ওকে আমি ভালোবাসি, তাহলে লিলির কাছে দেওয়া শপথ তো ভঙ্গ হয়ই, এর কাছেও মিথ্যেবাদী হয়ে যাই আমি। কাজেই সামলালাম নিজেকে। বসো অটমি, আমার দু একটা কথা আছে। বসল ও। কি কথা আন্দাজ করতে না পেরে একটু যেন বিব্রত। আঙুল থেকে খুললাম লিলির দেওয়া আংটিটা। এটা খেয়াল করেছ কোনোদিন? এর ভেতর দিকে কিছু লেখা দেখতে পাচ্ছ? মাথা ঝাঁকাল অটমি। ওর চোখে ভয় দেখতে পেলাম। কি করে যেন বুঝে ফেলেছে। চোখ নামিয়ে নিল। ইংরেজিতে লেখা, আমি অ্যাজটেকে অনুবাদ করে শোনাচ্ছি। অন্তরে অন্তর, দূরত্ব যদি বা দুস্তর। কিছুক্ষণ চুপ করে থেকে মুখ খুলল অটমি। এই লেখার মানে কি? আমি তো ছবির লেখা ছাড়া কিছুই বুঝি না টিউলে। এর মানে হলো বহু দূরের এক দেশ, যেখান থেকে এসেছি আমি, সেখানে একটা মেয়ে আমার অপেক্ষায় আছে। ও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। ও কি তোমার স্ত্রী? গলাটা ভেঙে গেল অটমির। না অটমি, ও আমার স্ত্রী নয়, তবে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে? তিক্ত কণ্ঠে কথাটা বলে চেপে রাখা শ্বাস ছাড়ল অটমি। তাহলে তো দেখা যাচ্ছে ও আর আমি সমান সমান। আমাদেরও তো বিয়ে ঠিক হয়ে আছে টিউলে। আমাদের দুজনের মধ্যে শুধু একটাই তফাৎ, তুমি ওকে ভালোবাসো আর আমাকে ভালোবাসো না। না না, আর কিছু বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি সব। ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, আমি যদি হেরে গিয়ে থাকি ওই মেয়েটিও রয়েছে হারার পথে। দুস্তর সমুদ্র রয়েছে তোমাদের দুজনের মধ্যে। পানির সাগর, দেবতার বেদী আর মৃত্যুর শূন্যতা। চলি এবার। তোমার স্ত্রী আমাকে হতেই হচ্ছে টিউলে, এর থেকে নিস্তার নেই। তবে নিশ্চিন্ত থেকো, তোমাকে আর আমি বিরক্ত করব না। গত কয়েকটা মাস নানান পরিকল্পনা এঁটেছি তোমাকে রক্ষা করার জন্যে। শেষে মনে হলো একটা পথ বুঝি পেয়েই গেলাম। এখন বুঝতে পারছি বালির বাঁধ তৈরি করছিলাম আমি ভুল বিশ্বাসের উপর ভিত্তি করে। এখন সব শেষ। তুমি যদি অন্তর থেকে বলতে পারতে আমাকে ভালোবাসো, আমরা দুজনেই হয়তো সুখী হতে পারতাম। যাক, যাওয়ার আগে একটা কথা বলে যাই টিউলে, আজ তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল কয়েক গুণ। তুমি যে সম্রাট মন্টেজুমার মেয়ের মুখের উপর সত্যি কথাটা বলে দেওয়ার সাহস দেখিয়েছ, সেই জন্য আমি কৃতজ্ঞ। খুব সহজেই মিথ্যা বলতে পারতে তুমি, আমি হয়তো টেরও পেতাম না। কিন্তু তুমি ছলচাতুরির মধ্যে না গিয়ে আমার প্রতি সুবিচার করেছ, কারণ আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না। উঠে দাঁড়ালো অটমি। মাথার ঘোমটা টেনে দিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল চেম্বার থেকে। সততার জন্যে ও প্রশংসা করল আমার, কিন্তু ওকে ফিরিয়ে দিয়ে বড়ই অসুখী লাগছে আমার নিজেকে। স্বস্তি পাচ্ছি না কিছুতেই। একের পর এক ওর অনেক কথা, অনেক আচরণ মনে পড়ছে এখন। সেসবের মানে তখন বুঝিনি, বুঝতে পারছি এখন। আগে বুঝতে না পারায় নিজেকে খুব বাজে একটা লোক, এমনকি ঠগ বাটপার জচ্চুর মনে হচ্ছে। ভাবছি লিলি কি এভাবে রাজকীয় সুযোগ সুবিধা সম্মান ছেড়ে দিয়ে আমার পাশে বলির পাথরে শুয়ে আত্মদান করার কথা ভাবতে পারত? সম্ভবত না। সম্পূর্ণ ভিন্ন ধাতুতে তৈরি সে নারী, যে ভালোবাসার পাত্রের জন্য এভাবে সর্বস্ব খোয়াতে পারে হেলায়। মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতেও দ্বিধা করে না। খুব ছোট লাগছে নিজেকে আমার, সত্যি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ ৬ষ্ঠ পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।